আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল কথায় চলে যাই। ভারতের গাড়ির বাজার নিয়ে আজ আমরা এমন একটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো যা রীতিমতো চমকে দেওয়ার মতো। চারপাশে রাস্তাঘাটের দিকে তাকালে হয়তো মনে হতে পারে যে এক বিশেষ ধরনের গাড়ির রাজত্ব এখন চিরস্থায়ী, কিন্তু পর্দার আড়ালে ইকোনমিক্স আর মানুষের সাইকোলজি নিয়ে এমন কিছু খেলা চলছে যা খুব শিগগিরই পুরো বাজারের চিত্রটায় একেবারে উল্টে দিতে পারে। রাস্তায় বেরোলেই এখন শুধু বড় বড় এসইউভি চোখে পড়ে, তাই না? মনে হয় যেন ছোট গাড়ির যুগ একদম শেষ হয়ে গেছে। কিন্তু একটু দাঁড়ান, ছোট গাড়ির এই ফিরে আসাটা কি আসলে কেউ আটকাতে পারবে না? অন্তত অটোমোবাইল ইন্ডাস্ট্রির ভেতরের কিছু মানুষের কথা শুনলে মনে হবে একটা বিশাল পরিবর্তন ধেয়ে আসছে। আর এই পরিবর্তনের ধাক্কা এতটাই জোরালো হতে পারে যে বর্তমানের এই এসইউভি ক্রেজ খুব দ্রুতই অতীতের বিষয় হয়ে দাঁড়াবে। আর এই কথাটা কিন্তু রাস্তার মোড়ের কোনো সাধারণ আড্ডার কথা নয়। কথাটা বলেছেন স্বয়ং মারুতি সুজুকির চেয়ারম্যান আর.সি. ভার্গব। তিনি একেবারে জোর দিয়ে বলেছেন 2026 সাল থেকে ছোট গাড়ির এই রাজকীয় প্রত্যাবর্তন ঠেকানো শুধু কঠিনই নয়, একেবারে অসম্ভব হয়ে পড়বে। ভারতের সবচেয়ে বড় গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষকর্তার মুখ থেকে এমন একটা কথা আসা মানেই হলো এর পেছনে অত্যন্ত সলিড কোনো কারণ আছে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল রহস্য। তো আমাদের আজকের আলোচনার প্রথম পর্ব, ছোট গাড়ির পতন, কিভাবে বাজারের পুরো চিত্রটাই বদলে গেল। এখন প্রশ্ন আসতে পারে যে মার্কেটটা এই তো সেদিন মুখ থুবড়ে পড়ল, সেটা আবার রাজার মতো ফিরবে কিভাবে? ডেটা বা পরিসংখ্যানের দিকে একটু তাকানো যাক। এই তো মাত্র 2019 সালের কথা। সে সময়ে পুরো ভারতের গাড়ির বাজারের প্রায় অর্ধেকটাই, মানে 46% ছিল ছোট গাড়ির দখলে। আর এখন সেটা একেবারে অর্ধেকের নিচে নেমে মাত্র 23% এসে ঠেকেছে। এটা কিন্তু কোনো সাধারণ পতন নয়। চোখের সামনে পুরো একটা বড় বাজারের অর্ধেক ক্রেতা রাতারাতি হাওয়া হয়ে গেছেন। ব্যাপারটা কিন্তু একদিনে ঘটেনি। এটা ছিল একদম নিখুঁত একটা ডমিনো এফেক্ট বা একটার পর একটা ধাক্কা। প্রথমে 2000 সালে আসলো লকডাউন, এরপর 2021-এ গ্লোবাল সেমিকন্ডাক্টর শর্টেজ, যার ফলে গাড়ি টেকনোলজিক্যাল পার্টসগুলোর দাম আকাশে উঠে গেল। তারপর 2022-এর বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন গাড়ি বানানোর খরচ বাড়িয়ে দিল। আর শেষ পেরেকটা ঠোকা হলো 2023-এ, যখন নতুন সেফটি রেগুলেশন মানতে গিয়ে কোম্পানিগুলোকে রিসার্চে কাঁড়ে কাঁড়ে টাকা ঢালতে হলো। এই সব কিছুর রেজাল্ট, ছোট গাড়ির যে সবচেয়ে বড় সুবিধা ছিল এর কম দাম, সেটাই আর রইল না। এগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে শুরু করল। আর এখান থেকেই শুরু আমাদের দ্বিতীয় পর্ব, এসইউভি এর উত্থান, মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন। অর্থনৈতিক চাপের কারণে ছোট গাড়ির দাম যখন হু হু করে বাড়তে শুরু করল, তখন মানুষের চিন্তাভাবনা একটা বিশাল শিফট দেখা গেল। হিসাব করে দেখা গেল একটা টপ মডেলের প্রিমিয়াম হ্যাচব্যাক বা ছোট গাড়ি কিনতে যে টাকা লাগছে, তার সাথে আর সামান্য একটু যোগ করলেই বা প্রায় একই বাজেটে আস্ত একটা কম্প্যাক্ট এসইউভি কেনা যাচ্ছে। ব্যাস, ছোট গাড়ির বাজেটটাই হয়ে গেল এসইউভির বাজেট। এই একটা সিম্পল রিয়েলাইজেশন পুরো বাজারের গেমটাই চেঞ্জ করে দিল। কিন্তু এর পেছনে একটা বড় কারণ হলো স্টেটাস সিম্বল। আমাদের সমাজে একটা গাড়ি কিন্তু শুধু এদিক থেকে ওদিক যাওয়ার কোনো সাধারণ বাহন নয়। একটা বড়সড় এসইউভি সমাজকে এটাই জানান দেয় যে আপনি জীবনে সফল হয়েছেন। এটা একটা ভিজুয়াল ইন্ডিকেটর। তো যখন বাজেট প্রায় কাছাকাছি চলে এলো, তখন মানুষ স্বাভাবিকভাবেই এমন একটা গাড়ি বেছে নিল যেটা রাস্তায় বের করলে তাদের সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাস আরও এক ধাপ বেড়ে যায়। চলুন এবার তৃতীয় পর্বে যাই, প্রত্যাবর্তনের অনুঘটক, 2026 সালের হিসাব নিকাশ। এখন আপনাদের মনে একটা বড় খটকা লাগতে পারে। সবকিছুই তো বড় গাড়ির দিকে যাচ্ছে, তাহলে মারুতির চেয়ারম্যান হঠাৎ ছোট গাড়ির কামব্যাকের কথা বলছেন কেন? এর পেছনে আছে সরকারের জিএসটি 2.0 পলিসি। এখানে দারুণ একটা ব্যালেন্স করার চেষ্টা হচ্ছে। একদিকে ছোট গাড়িগুলোকে 18% ট্যাক্স ব্র্যাকেটে রেখে এগুলোকে আবারও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বড় গাড়ি বা এসইউভিগুলোর ওপর ট্যাক্সের বোঝা ইচ্ছামতো বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই দুই ধরনের গাড়ির দামের গ্যাপটা আবারও বড় হচ্ছে, যা হয়তো মানুষকে আবার ছোট গাড়ির শোরুমে ফিরিয়ে আনবে। আর এর সাথে আরেকটা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো ডেমোগ্রাফিক রিয়ালিটি। পুরো ভারত তো আর সমানভাবে ধনী কোনো দেশ নয় যে সবাই এসইউভি কিনবে। এই বিশাল জনসংখ্যার একটা বড় অংশের জন্য এখনও কম দামের এন্ট্রি লেভেলের গাড়িই দরকার। দেশে এমন অসংখ্য মানুষ আছেন যারা জীবনে প্রথমবারের মতো গাড়ি কিনবেন।
অনেকেই আবার টু হুইলার বা বাইক থেকে একটা ছাদওয়ালা নিরাপদ গাড়িতে আপগ্রেড করতে চাইছেন। এই বিশাল জনগোষ্ঠীর জন্য ছোট গাড়ি কিন্তু সবচেয়ে লজিক্যাল আর প্র্যাকটিক্যাল চয়েস। আর এভাবেই আমরা চলে আসি আমাদের চতুর্থ এবং শেষ পর্বে, আকাঙ্ক্ষা বনাম অর্থনীতি, চূড়ান্ত মোড়। যে কোনো নিরপেক্ষ বিশ্লেষণে আমাদের মুদ্রার দুই পিঠটাই দেখতে হয়। এখানে একদম পরিষ্কার একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। একদিকে আছে মারুতির মতো কোম্পানির ইকোনমিক বা অর্থনৈতিক হিসাব, ছোট গাড়ি সস্তা, ট্যাক্স কম, তাই ফার্স্ট টাইম বায়ারদের জন্য এটাই বেস্ট। কিন্তু ঠিক তার উল্টো দিকে আছে মানুষের আকাঙ্ক্ষা। অনেক মার্কেট এক্সপার্ট মনে করেন ভারতীয় ক্রেতারা স্টেটাস বা গ্রোথের প্রতীক হিসেবে গাড়ি কেনেন। তাদের মতে ট্যাক্স বা দাম যতই বাড়ুক না কেন, বড় জিনিসের প্রতি মানুষের এই টান সহজে কমার নয়। আমরা এখানে কিন্তু কাউকে জাজ করছি না বা কোনো পক্ষ নিচ্ছি না, জাস্ট এই দুই বিপরীতমুখী চিন্তাধারার একটা চমৎকার সংঘাতের কথা তুলে ধরছি। আর এই সংঘাতটাই আমাদের আজকের বিশ্লেষণের একদম শেষ এবং সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। অর্থনৈতিক যুক্তি নাকি মানুষের ইমোশন? শেষ পর্যন্ত কোনটা ভারতের গাড়ির বাজারের ভবিষ্যৎ ঠিক করবে? একদিকে ছোট গাড়ির পকেট ফ্রেন্ডলি লজিক, অন্যদিকে এসইউভি স্ট্যাটাস আর আভিজাত্য। 2026 সালের দিকে এগোতে এগোতে এই দুই শক্তির মধ্যে আসলে কে বাজিমাত করবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই ট্রিভিয়াগুলো আপনাদের নতুন করে ভাবার খোরাক যোগাবে।